মানে ইভলিউশনারি এফেক্ট দিয়ে এটা কিভাবে আলাদা হতে পারে? এনিওয়ান? নিমপির বিদ্যা ভবন? স্পিসিস কিভাবে আলাদা হতে পারে? বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল। জিনের ডিফারেন্স হলে স্পিসিস আলাদা হবে না। জিন যখন রোল প্লে করে তথ্য বয়ে নিয়ে যাওয়ার জন্য প্যারেন্টাল জেনারেশন থেকে অফস্প্রিং এর মধ্যে, তো জিনের মধ্যে যদি কোনো চেঞ্জেস আসে, কোনো রকম মিউটেশন আসে, তাহলেই অফস্প্রিং এর মধ্যে চেঞ্জেস দেখতে পারবো আমরা। যেটা ল্যামার্ক বলেছিলেন, জার্ম প্লাজমের চেঞ্জেস আসলে সেই ক্যারেক্টারিস্টিক গুলো প্যারেন্টাল থেকে অফস্প্রিং এর মধ্যে দেখা যাবে। তো এইভাবেই চেঞ্জেস আসবে। আচ্ছা, তো আমরা দেখবো আজকে জিন ফ্লো, জিন প্রবাহ। জিন প্রবাহ বলতে একটা পপুলেশন থেকে আরেক পপুলেশনে যদি কিছু মানুষ বা জীব সেখানে মুভ করে, এমিগ্রেশন বা ইমিগ্রেশন হয়, তাহলে তাদের একটা পার্ট পার্ট অফ জিন বা জেনেটিক মেটেরিয়ালটাও মুভ করছে, স্থানান্তরিত হচ্ছে। তো এটা কি বলা হচ্ছে? জিন ফ্লো। যদি আরো সহজভাবে বলতে পারি, তাহলে জিন ফ্লো এর কাজ ধাপে ধাপে ব্যাখ্যা করা যায়। যেটা বললাম যে যদি দুটো আলাদা জনসংখ্যা থাকে, একটা পপুলেশন এ, একটা পপুলেশন বি, তো দুটো জনসংখ্যা যেহেতু আলাদা, তো তাদের জিনগত কিছু পার্থক্য থাকবে। তো পপুলেশন এ থেকে কিছু পাখি যদি উড়ে যায় পপুলেশন বি তে, কিংবা যদি ভাইস ভার্সাও হয়, মাইগ্রেশন হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে জিন ফ্লো। এবার কথা হচ্ছে মাইগ্রেশন হবে কেন? আহ, যদি সাফিসিয়েন্ট ফুড সোর্স থাকে কিংবা মানে ফেভারেবল এনভায়রনমেন্ট থাকে, তাহলে তো মাইগ্রেশন হবে না। তো মাইগ্রেশনের কিছু কারণ থাকবে, যেমন ওই ফুড সোর্সের জন্যই হতে পারে, খাদ্য খুঁজতে যেতে পারে। ফুড সোর্স যদি কমে যায় তাহলে সার্ভাইভ করতে পারবে না, সেই ক্ষেত্রে একটা পপুলেশন মুভ করে অন্য জায়গায় যাবে। যদি আবহাওয়ার পরিবর্তন হয়, কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কোনো আবহাওয়ার পরিবর্তন হয়, তার ফলে যদি ফেভারেবল এনভায়রনমেন্ট না পায়, তাহলে সার্ভাইভ করার জন্য একটা স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে কোনো একটা স্পিসিস। তো এর ফলেই জিনের যে চেঞ্জেস আসবে সেটাকে বলা হচ্ছে জিন ফ্লো। তো একটা পপুলেশন থেকে অন্য পপুলেশনে আসার ফলে যে তাদের অ্যালিল ফ্রিকোয়েন্সির মধ্যে চেঞ্জেস আসবে, এর ফলে জেনেটিক ভেরিয়েশন তৈরি হবে। অ্যালিলিক ফ্রিকোয়েন্সি বাড়বে কিংবা কমবে, এর ফলে নতুন বৈশিষ্ট্য দেখা যাবে, একটা জেনেটিক ডাইভার্সিটি দেখা যাবে। যে এবং এই যে জিন ফ্লো বা যে জেনেটিক ডাইভার্সিটি, এটা কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন যদি কোনো স্পিসিস হচ্ছে আইসোলেশন ওয়েতে রিপ্রোডাকশন করে, মানে একটা জায়গাতেই অবস্থান করছে এবং সেখানে রিপ্রোডাকশন করছে, তো তাহলে জিন প্রবাহটা রোধ করবে, জিন প্রবাহ বাড়বেও না কমবেও না, যেহেতু আইসোলেশন পপুলেশন, জিন প্রবাহটা কনস্ট্যান্ট থাকবে। কিন্তু যদি কোনো আহ, আহ, যে মানুষের চলাফেরার ফলে যদি এক স্থান থেকে অন্য স্থানে মুভ করে, তাহলে জিন প্রবাহ বাড়বে।
অথবা হতে পারে যে কোনো জায়গায় প্রাকৃতিক দুর্যোগ দেখা গেল, প্রাকৃতিক দুর্যোগ দেখা যাওয়ার ফলে একটা পপুলেশন প্রায় বিলুপ্তর পথে। তো সেখানে যে জিন ফ্লোটা বা জেনেটিক ডাইভার্সিটি সেটা অনেকটাই কমে যাবে। আচ্ছা, তো এবার যেটা দেখেছিলাম যে জেনেটিক ড্রিফট, জেনেটিক ড্রিফট আগের ক্লাসেও বলা হয়েছে যে যখন কোনো ছোট পপুলেশনের মধ্যে জিন ফ্রিকোয়েন্সি বা অ্যালিলিক ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। আচ্ছা, যে জিন ফ্লো আর জেনেটিক ড্রিফট দুটোতেই চেঞ্জেস আসছে অ্যালিলিক ফ্রিকোয়েন্সি। পার্থক্য হচ্ছে যে জেনেটিক ড্রিফট হচ্ছে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, এটা কোনো গোল ওরিয়েন্টেড প্রসেস নয়। এবং জিন ফ্লোটা হচ্ছে যখন কোনো স্পিসিস এর মুভমেন্ট হচ্ছে তার ফলে যে চেঞ্জেস আসছে সেটাকে বলা হচ্ছে জিন ফ্লো। এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে হতেও পারে, নাও হতে পারে। তো জেনেটিক ড্রিফটে যেটা বলেছিলাম যে দু রকম এফেক্ট হতে পারে, ফাউন্ডার এফেক্ট, বোটলনেক এফেক্ট। ফাউন্ডার এফেক্ট হচ্ছে যে কোন একটা পপুলেশন যদি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং সেখানে বসবাস শুরু করছে, তবে সেটাকে বলা হচ্ছে ফাউন্ডার এফেক্ট। এবং বোটল নেক এফেক্ট হচ্ছে যেটা ওই প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো ভলক্যানিক ইরাপশন কিংবা বন্যা জাতীয় কিছুর ফলে যখন কোনো জনসংখ্যা হারিয়ে যায় সেটাকে বলা হচ্ছে বোটল নেক এফেক্ট। এটা আমাদের আগে করা আছে। আমাদের আজকে দেখার মেন টপিক হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। আচ্ছা, হার্ডিউইনবার্গ আগের দিন বলেছিলাম। তো হার্ডিউইনবার্গ নীতি কেউ বলতে পারবে যে আগের দিন কি পড়েছিলাম আমরা? আমরা ম্যাথও দেখেছিলাম যে পি প্লাস কিউ ইকুয়ালস টু ওয়ান। এটাকে ধরে রেখে যে ডমিনেন্ট অ্যালিল এবং রিসেসিভ অ্যালিল ফ্রিকোয়েন্সির মাধ্যমে অ্যালিল ফ্রিকোয়েন্সি কতটা চেঞ্জ সেটাকে আমরা গাণিতিক রূপ দিয়ে প্রকাশ করতে পারি। তো এটা আগের দিনের ক্লাসেই দেখা, জাস্ট কুইক রিক্যাপ দিচ্ছি। যদি কোনো অ্যালিলের বিবর্তন না ঘটে অথবা কতটা পরিবর্তন ঘটেছে সেটাকে যদি আমরা গাণিতিক রূপ দিয়ে দেখতে চাই সেটা কি বলা হচ্ছে হার্ডি-ওয়াইনবার্গ নীতি। যেখানে পি বলতে আমরা বুঝি ডমিন্যান্ট অ্যালিলের ফ্রিকোয়েন্সি এবং কিউ বলতে রিসেসিভ অ্যালিল ফ্রিকোয়েন্সি। কিছু কন্ডিশন ছিল, এই কন্ডিশন যদি ফুলফিল না হয় তাহলে হার্ডি-ওয়াইনবার্গ নীতি মেনে চলে না। তো যদি পরীক্ষায় এরকম কোনো অঙ্ক আসে তাহলে শর্তাবলীতে এই কন্ডিশন গুলো দেওয়া থাকে। যদি কন্ডিশন দেওয়া না থাকে তাহলে হার্ডি-ওয়াইনবার্গ আহ, মানে মানে অঙ্কটা হবে না। হ্যাঁ, তো সেখানে আহ, আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করছে না। তো প্রথমে দেখে রাখতে হবে যে ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে কিনা। যেমন কোনো রকম মিউটেশন যদি না হয়, র্যান্ডম মেটিং না হয়, জিন প্রবাহ হবে না, কারণ একটা স্মল পপুলেশনের মধ্যে হচ্ছে। তো যদি স্মল পপুলেশনের মধ্যে হয় তাহলে সেখানে কোনো র্যান্ডম মেটিং হচ্ছে না, কারণ একটা আইসোলেট পপুলেশনের মধ্যেই পড়ছে। আচ্ছা, আমাদের যেটা আজকে মেন টপিক সেটা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। তো অ্যাডাপটিভ রেডিয়েশন বলতে তোমরা কি বোঝো, কোনো আইডিয়া? টার্মটা শুনে কি মনে হচ্ছে?
আচ্ছা, অ্যাডাপটিভ রেডিয়েশন মানে হচ্ছে যদি একটি প্রাণী থেকে অনেক রকম প্রাণী তৈরি হয় এবং যারা বিভিন্ন পরিবেশে টিকে থাকার জন্য নিজেদের শরীর ও অভ্যাস বদলে নিয়েছে। মানে একটা কমন অ্যানসেস্টর থেকে যখন পরবর্তী প্রজন্ম তৈরি হচ্ছে, সেই অফস্প্রিংটা কিভাবে পরিবেশের সাথে মানিয়ে নিচ্ছে এবং সার্ভাইভ করছে, সেটাকেই বলা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। জেনেটিক ভেরিয়েশনের ফলে আমরা দেখেছিলাম যে কোনো জীব সার্ভাইভ করতে পারে এবং পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। তো এই প্রসেসটা যে হওয়ার যে বৈজ্ঞানিক টার্মটা, সেটা কি বলা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। যেমন যদি উদাহরণ হিসেবে বলি, সব থেকে ভালো উদাহরণ হবে ডারউইনের ফিঞ্চ পাখি। যেমন তোমরা জানো, যখন ন্যাচারাল সিলেকশন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে অনেক বছর আগে আহ, একটা দ্বীপে একটাই প্রজাতির পাখি ছিল, গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ, যেখানে ডারউইন গেছিলেন। এবং এই যে একটা দ্বীপের যে পাখি, তারা ছড়িয়ে পড়লো বিভিন্ন দ্বীপে। প্রতিটি দ্বীপে খাবার বিভিন্ন ছিল, কোথাও শক্ত বীজ, কোথাও পোকামাকড়, কোথাও হয়তো এসব নিয়ে শুধুমাত্র আহ ফল জাতীয় কোনো খাবার খেয়ে তারা সার্ভাইভ করছে। তাই এই জন্য যে খাবারের ধরনটা আলাদা হয়ে গেল, ফুড সোর্সটা তাদের আলাদা হয়ে গেল। এবার ফুড সোর্স আলাদা হয়েছে মানে তাদেরকে সার্ভাইভ করার জন্য তাদের যে আহ মানে খাবার গ্রহণ করার পদ্ধতি, সেটাও আলাদা করতে হবে। মানে শক্ত বীজ খাওয়ার জন্য আহ কোথাও দেখা গেল যে যে এই পাখিদের ঠোঁটটা মোটা হয়ে গেছে। মোটা হয়ে গেছে ইন দা সেন্স, যখন আমরা দেখতে পেলাম যে জেনারেশনের পর জেনারেশন পাস করছে, তখন আস্তে আস্তে এই ভেরিয়েশনের এফেক্টে পরবর্তী জেনারেশনের মধ্যে, অফস্প্রিং এর মধ্যে দেখা যাচ্ছে যে পূর্ববর্তী প্রজন্মের থেকে ঠোঁটটা বেশি মোটা হয়েছে, যেখানে শক্ত বীজ খাওয়ার টেন্ডেন্সি আছে। এবার যে সমস্ত জায়গায় পোকামাকড় ধরার পোকামাকড় খেয়ে বাঁচার একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, তো সেখানে তো মোটা ঠোঁট হলে হবে না, সেখানে লম্বা ঠোঁট হতে হবে। তো সেই সমস্ত আহ, জীবে আহ, সেই সমস্ত জীবগুলো যেখানে যে দ্বীপে বসবাস করছে, তাদের মধ্যে দেখা গেল যে লম্বা ঠোঁটযুক্ত স্পিসিস দেখা যাচ্ছে। আচ্ছা, ফল খাওয়ার জন্য ঠোঁটটা একটু আহ পাতলা হচ্ছে। মানে একটা পাখি তৈরি হলো, কিন্তু সেই অ্যানসিস্টার থেকেই অনেক রকম পাখির ভেরিয়েশন হচ্ছে, ডিউ টু বেসড অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। কারণ এখানে তাদের খাবার গ্রহণ করার পদ্ধতি অন্যরকম। তো সার্ভাইভ করার জন্য তাদেরকে আহ পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে তাদের তাদের মধ্যেও বিভিন্ন রকম পরিবর্তন আসছে। এটা কি বলা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। অ্যাডাপটিভ কারণ এরা নিজেদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে, অ্যাডাপ্ট করে নিচ্ছে। এবং রেডিয়েশন, রেডিয়েশন কথাটার মানে হচ্ছে যে এদের উৎস একটাই, এরা একটা উৎস থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে, রেডিয়েট করছে। তো অ্যাডাপটিভ রেডিয়েশন কোন একটা আহ, যখন ক্যারেক্টারিস্টিক তারা অ্যাডাপ্ট করছে এবং মেন সোর্স থেকে তারা চারিদিকে রেডিয়েট করছে, তো এটা কি বলা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। যেমন যদি একটা লেম্যান ল্যাঙ্গুয়েজে বলি, তাহলে ধরো কোনো একটা ফ্যামিলিতে পাঁচজন সন্তান আছে। তো তাদের প্যারেন্টাল জেনারেশনের থেকে অফস্প্রিং এর মধ্যে চেঞ্জেস আসবে ডিউ টু তাদের যে অকুপেশন। যেমন কেউ হলো ডাক্তার, কেউ কৃষক, কেউ হয়তো সিঙ্গার হলো, কেউ বিজনেসম্যান, কেউ কোনো প্লেয়ার হলো। তাহলে তাদের যে আহ জীবিকা নির্বাহনের যে ধারা, সেটা যখন আলাদা হয়ে গেল, তাহলে তাদের অ্যানসেস্টার এক থাকলো, তাদের জীবনযাপনের যে ধারা সেটা আলাদা হয়ে গেল। তো এটা কি বলা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন, উৎস থেকে বহু অভিযোজিত প্রজাতির সৃষ্টি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এবং এর উদাহরণটা মনে রাখবে, ডারউইনের ফিঞ্চ পাখি যেটা ছিল, সেটা সব থেকে ভালো উদাহরণ অ্যাডাপটিভ রেডিয়েশন।
আচ্ছা, এবার যদি বলি মানব বিবর্তন, যেমন যেটা বললাম ইভলিউশন মানে যে শুধুই একটা যে টাইম টেকিং প্রসেস, এবং এখান থেকেই বোঝা যায় যে আহ মানব সদৃশ যে পূর্বপুরুষ ছিল সেখান থেকে কিভাবে ধীরে ধীরে আধুনিক মানুষের বিবর্তন দেখা গেল। এটা পরিবর্তন নয়, এটা বিবর্তন, কারণ এটা একটা লং টাইম টেকিং প্রসেস। আচ্ছা, তো যদি আমরা টাইম লাইন হিসাবে এটাকে ভাগ করি, তাহলে প্রথমেই দেখা যায় চারটে টাইম লাইনে ভাগ করা যায়। এবং প্রথম টাইম লাইনটাকে মেনশন করা যায় অস্ট্রালোপিথেকাস। তো এই অস্ট্রালোপিথেকাস বলতে কি, অস্ট্রালোপিথেকাস ছিল মানব বিবর্তনের সবচেয়ে প্রাচীন এক ধরনের বানর সদৃশ পূর্বপুরুষ, যারা মানুষ ও বানরের মাঝামাঝি অবস্থানে ছিল। আহ অস্ট্রালোপিথেকাস প্রায় 4 মিলিয়ন ইয়ার্স এগো, বা 40 লক্ষ বছর আগে, যে টাইম লাইনটা ছিল সেই সময় এরা বসবাস করতো। সবচেয়ে একটা প্রাচীন যে আহ, মানে সোর্স বলতে পারি, কিংবা প্রাচীন যে পূর্বপুরুষ বলতে পারি, সেটাকে বলা হচ্ছে অস্ট্রালোপিথেকাস। ঠিক আছে, তো আহ, আফ্রিকা অঞ্চলে এরা বিশেষ করে বসবাস করতো। আফ্রিকা বলতে বিশেষ করে ইথিওপিয়া, কেনিয়া, তানজানিয়া, এইসব অঞ্চলে এরা বসবাস করতো অস্ট্রালোপিথেকাস। তো এইসব যে আহ অস্ট্রালোপিথেকাসের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক ছিল, কিছু কিছু বৈশিষ্ট্য ছিল। এই বৈশিষ্ট্যের উপর ভাগ করে আহ, এদেরকে বানর সদৃশ জীব থেকে ধীরে ধীরে যে মানুষের দিকে বিবর্তন, আহ, সেই বিবর্তনের ধারাটা এরা বয়ে নিয়ে গেছিল। যেমন কিছু বৈশিষ্ট্য ছিল, এরা দু পায়ে হাঁটা, মানে এই সমস্ত যে আহ, প্রাচীন যে মানে কি বলবো প্রজাতিটা, এরা ধীরে ধীরে দু পায়ে হাঁটা শুরু করেছিল। এরা ছিল প্রথম প্রাণী যারা দু পায়ে হাঁটতে শিখেছিল, যদিও এরা এখনো গাছে উঠতো। মানে যেহেতু বানর সদৃশ এবং মানবের মধ্যে একটা ফার্স্ট স্টেজ, তো সেই জন্য এরা যদিও দু পায়ে হাঁটতো, কিন্তু তাতেও তখনো পর্যন্ত এরা গাছে উঠতো এবং গাছে বসবাস করতো, কিন্তু তাও এরা ধীরে ধীরে দু পায়ে হাঁটা শুরু করেছিল। এবং আর কি বৈশিষ্ট্য ছিল, এদের ছিল ছোট মস্তিষ্ক। মানে মস্তিষ্কের আকার ছিল আহ, প্রায় বানরের কাছাকাছি, কিন্তু কিছুটা কম। যদি বলি তাহলে 400 থেকে 500 সিসি। মানে ধীরে ধীরে যে ব্রেনের যে স্ট্রাকচার, সেটা ধীরে ধীরে কমতে শুরু করেছিল। এবং এদের ছিল মানুষের মতো কিছু গঠন, যেমন হাঁটার ধরন, কিছু হাড়ের গঠন। ঠিক আছে, এটা ধীরে ধীরে এরা আধুনিক মানুষের মতো ডেভেলপ করছিল। এবং সেটা আমরা কি করে বুঝতে পারি, যেমন পরে যে হাড়ের ফসিলস পাওয়া গেল, বিখ্যাত কিছু ফসিলস পাওয়া গেছে, মানে আহ একটা নাম হচ্ছে লুসি। যে ফসিলসটা পাওয়া গেছে সেটা নামকরণ বিজ্ঞানীরা করেছিলেন, যে প্রত্নতত্ত্ববিদরা, তারা এই নাম দিয়েছিলেন লুসি, যেটা পাওয়া গেছিল প্রায় 3.2 মিলিয়ন ইয়ার্স এগো। তো এই হাড়ের ফসিলস থেকে যখন কম্পারেটিভ স্টাডি করা হয় বানর এবং মানুষের মধ্যে, তো সেই কম্পারেটিভ স্টাডি করে দেখা গেছে এদের ট্রেনটা ছিল ধীরে ধীরে আধুনিক মানুষের যে হাড়ের গঠন, সেই সেরকম স্ট্রাকচারের গঠন ধীরে ধীরে এরা ডেভেলপ করছিল। এই অস্ট্রেলোপিথেকাস যে প্রজাতিটা, যে এটা প্রাচীনতম মানব জাতির পূর্বপুরুষ ছিল এরাই। তো এই অস্ট্রেলোপিথেকাস কেন গুরুত্বপূর্ণ ছিল, কারণ এরাই ছিল মানব বিবর্তনের প্রথম ধাপ। তো এদের শরীরের গঠন থেকে বোঝা যায় যে
মানুষের দেহ কেমন ভাবে ধীরে ধীরে গঠিত হয়েছে এবং কিভাবে বানর সদৃশ্য থেকে এরা আস্তে আস্তে বিবর্তিত হয়েছে। সেটাই অস্ট্রেলোপিথেকাস আহ যে আহ, একটা মানব জাতি, সেখান থেকে এটা বোঝা যায়। যেমন উম, যদি আহ, আহ, এর কোনো অ্যানিমেশন কিংবা কিছু করা যায়, তাহলে তোমরা দেখতে পারবে যে বানর সদৃশই কোনো জীব, তোমরা হয়তো ইউটিউবে পেয়েও যাবে, বানর সদৃশই কোনো জীব যারা হয়তো গাছেই চড়ে বেড়াচ্ছে, আর কিন্তু আধুনিক মানুষের মতো দেখতে, এবং তারা দুপায়ে হাঁটে। মানে একটা মিক্সড পপুলেশনের প্রথম ধাপ যদি বলতে পারি, সেটা ছিল এই অস্ট্রেলোপিথেকাস। আচ্ছা, এর কিছু বৈশিষ্ট্য যেটা বললাম, যে মস্তিষ্কের আকারটা বৃদ্ধি বৃদ্ধি মানে কি, ইন দ্য সেন্স হচ্ছে বানরের সঙ্গে যদি কম্পেয়ার করা যায় তাহলে তার তুলনায় কিছুটা কম, কিন্তু আধুনিক মানুষের থেকে তো বেশি হবে, যেহেতু এটা মানব জাতির হচ্ছে প্রথম ধাপ। এবং এরা ততদিনে ভাষা, সংস্কৃতি, যন্ত্রের ব্যবহার শুরু করেছিল। ভাষা সংস্কৃতি বলতে কি, এরা হচ্ছে বিভিন্ন আহ আহ, যেমন আহ কোন রকম পাথরের টুকরো দিয়ে পাহাড়ের গায়ে লেখা, বা বিভিন্ন গুহায় বিভিন্ন আঁকিবুকি করা, এ সমস্ত দিয়ে এই যে সমস্ত চিত্রলিপির মাধ্যমে তাদের ভাষার ব্যবহার করা, এই সমস্ত তারা তখন ধীরে ধীরে শুরু করেছে এই প্রজাতিটা। আচ্ছা, তো এর পরে যে সমস্ত প্রজাতি এলো তাদেরকে বলা হচ্ছে হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, এবং তারপরে হোমো সেপিয়েন্স। বর্তমান যেই আমরা যেই আহ প্রজাতির মধ্যে চলছি, এটাকে বলা হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। আচ্ছা, তো হোমো হ্যাবিলিস, হোমো হ্যাবিলিস এর মধ্যেও কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। আচ্ছা, যদি বলতে পারি তাহলে এই হোমো হ্যাবিলিস ছিল আমাদের প্রাচীন মানব পূর্বপুরুষ। এরা অস্ট্রালোপিথেকাসের পরের ধাপ। এরা এরা হচ্ছে প্রায় তোমার 2.5 to 1.8 বিলিয়ন ইয়ার্স এগো। এরা ওই আফ্রিকার ওই কেনিয়া, তানজানিয়া অঞ্চলে বসবাস করতো। হোমো হ্যাবিলিস, এই যে নামের অর্থ, হোমো টার্মটা ইউজ করছে মানুষ মানুষ প্রজাতি ব্যবহারের জন্য, মানুষ কে বোঝানোর জন্য। এবং হ্যাবিলিস, হ্যাবিলিস কথাটা বোঝাচ্ছে যে দক্ষ বা হাতের কাজ জানে, মানে যারা ততদিনে বিভিন্ন রকম সরঞ্জাম ব্যবহার, আহ বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার এরা শুরু করেছে। আচ্ছা, অস্ট্রালোপিথেকাসের যে ব্রেন স্ট্রাকচার, সেটা আমি বলেছিলাম 400 থেকে 500 সিসি। তো এদের মস্তিষ্ক ছিল, যে হোমো হ্যাবিলিস, এদের ছিল 550 থেকে 700 সিসি। এবং সরঞ্জাম ব্যবহার বলতে এরা ধীরে ধীরে পাথর ঘষে যে ধারালো অস্ত্র বানানো, আচ্ছা ঠিক আছে, যে মাছ ধরার জন্য যে বড়শি বা বিভিন্ন রকম কাটা, কাটা খোঁচার যে ব্যবহার, এরা এটা শুরু করেছিল। এবং এরা ধীরে ধীরে ওই শিকার করতো, এবং আহ, মৃত প্রাণীর মাংস কাটতো, এবং এই সমস্ত খাবারকে এরা সার্ভাইভ করতো, হোমো হ্যাবিলিস। এবং খুব প্রাথমিকভাবে এরা মুখের বিভিন্ন শব্দ বা অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগ করতো। এরা ধীরে ধীরে ওই মানে একটা কথা বলার চেষ্টা, মানে অঙ্গি ভঙ্গি থেকে বিভিন্ন শব্দের উচ্চারণ, বিভিন্ন শব্দ বা বিভিন্ন ডাকের মাধ্যমে কমিউনিকেট করা, ধীরে ধীরে এটা শুরু করেছিল। এবং যেটা বলেছিলাম যে অস্ট্রেলোপিথেকাস, এরা পায়ে হাঁটলেও এরা গাছের ডালে উঠতো, বসবাস করতো।
হোমো হ্যাবিলিস এই প্রজাতিটা সম্পূর্ণভাবে সোজা হয়ে হাঁটতে পারতো। সম্পূর্ণভাবে না পারলেও এরা ধীরে ধীরে ওই আহ, গাছে বসবাস করা বা গাছে চড়া এই এই ট্রেনটা থেকে এরা ততদিনে ডেভেলপ করেছে। আচ্ছা, এই এই হোমো হ্যাবিলিস এটা খুব গুরুত্বপূর্ণ একটা আহ মানবজাতির পূর্বপুরুষ, কারণ এরা ততদিনে নিজের চিন্তা ভাবনার দিয়ে কিছু সরঞ্জাম তৈরি করা বা এই যে বন্য প্রাণী শিকার করে সেটাকে আগুনের ব্যবহারে পুড়িয়ে তারপর সেই মাংস খাওয়া, মানে নিজের চিন্তা ভাবনার যে ধারা সেটাকে তারা ব্যবহার করতে শিখেছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট স্টেপ, যেটাই হচ্ছে বিভিন্ন আহ, বন্য জন্তু বা প্রাণী থেকে আহ, মানুষ প্রজাতিকে আলাদা করছে, যে এরা চিন্তা ভাবনার দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করে। চিন্তা ভাবনার যে সৃষ্টি এইটাই হোমো হ্যাবিলিস থেকে শুরু করেছিল, মানে এই প্রজাতি থেকে শুরু হয়েছিল। একটা প্রজাতি থেকে ধীরে ধীরে পায়ে হাঁটা শুরু হয়েছিল, অস্ট্রালোপিথেকাস, এবং হোমো হ্যাবিলিস থেকে চিন্তা ভাবনা শুরু হয়, যেটা ছিল একটা মানুষ বিবর্তনের খুব একটা বড় ধাপ। প্রায় 20 লক্ষ বছর আগে এই এই জাতীয় শুরু হয়েছিল। এবং এরপরেই ছিল হোমো ইরেকটাস এবং হোমো সেপিয়েন্স। হোমো ইরেকটাস, এই হোমো ইরেকটাস এবং হোমো সেপিয়েন্স প্রায় একই রকমের আহ মানে সমসাময়িক কালের হলো। এদের মধ্যে কিছু পার্থক্য ছিল, কারণ হোমো ইরেকটাস মানে এই সমস্ত আহ, যে মানব প্রজাতি এটা ধীরে ধীরে সোজা হয়ে হাঁটতে শিখেছে। এবং এরা ততদিনে বিভিন্ন যে যন্ত্রপাতির ব্যবহার শুরু করা, যেটা আগে শুরু হয়েছিল হোমো হ্যাবিলিস থেকে, সেটাকে আরো আগে বয়ে নিয়ে যাওয়া এবং বিভিন্ন বসতি তৈরি করা, বিভিন্ন হ্যাঁ মানে বিভিন্ন অঞ্চলে ভাগ হওয়া, ততদিনে সেই সমস্ত আহ বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে। এবং এর তারপর যেই এই মানে টাইম লাইনটা আসে সেটাকে বলা হচ্ছে হোমোসেপিয়েন্স। তো এই হোমোসেপিয়েন্সই কন্টিনিউ হয়, এবং এরপর যেই টাইম লাইনটা আসে, বর্তমান যে টাইম লাইন, সেটাকে বলা হচ্ছে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স। তো 5 ভাগে ভাগ করা গেলেও মেন যেই ভাগটা সেটাকে এই 4 ভাগই রাখা হয়েছে এখনো অব্দি। ঠিক আছে। তো তোমাদের যে ইভলিউশন পার্ট, এই ইভলিউশন পার্টের হচ্ছে মোটামুটি মানব বিবর্তন, জেনেটিক ড্রিফট, ঠিক আছে, তারপর হচ্ছে এই জিন মিউটেশন, তারপর যেটা আমরা আগেই পড়েছিলাম ন্যাচারাল সিলেকশন থিওরি, নিও ডারউইনিজম, আচ্ছা অরিজিন অফ লাইফ। ঠিক আছে, তো মোটামুটি এই ইভলিউশন পার্টটা এখানেই কমপ্লিট। এরপরে ক্লাস 12-এর জন্য এক্সট্রা ইভলিউশনারি পার্ট, যদি আহ, এরপর জেনেটিক্স পার্ট শুরু হবে, তো তারপরে যদি সময় থাকে তাহলে ইভলিউশনারি পার্টটা আমরা দেখবো। না হলে জেনেটিক্স মানে ইভলিউশন যে পার্টটা সেটা মোটামুটি এখানেই কমপ্লিট। ঠিক আছে। তো যদি কারো কোনো কোয়েশ্চেন বা কোনো ডাউট থাকে এই ইভলিউশনারি পার্ট নিয়ে, তাহলে বলতে পারো, আদারওয়াইজ তোমরা লিভ করতে পারো। আচ্ছা, কারো কোনো রকম কোয়েশ্চেন? নিমপিট বিদ্যা ভবন। তোমাদের ইভলিউশন পার্টটা মোটামুটি এখানেই কমপ্লিট। আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে তোমরা ক্লাসটা লিভ করতে পারো। পরের দিন থেকে আমরা জেনেটিক্স পার্ট শুরু করব।